कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যদি এক চুটকিতে যদি রেডি হতে না পারি, মানে ড্রেস চেঞ্জ করে নিতে না পারি, তাহলে কিসের ইনফ্লুয়েন্সার হলাম? 1 2 3 যা হলো না। অ্যাকচুয়ালি গাইস, রিল লাইফ আর রিয়েল লাইফ এক নয়। যাই রেডি হয়ে আসি। সো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর আমি কোনো ফুটেজ তোমাদের সাথে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ঘুম থেকে যেহেতু উঠতে দেরি হয়েছে, সেহেতু মা খুব বকাঝকা দিয়েছে। মানে তুমি ফার্স্ট টাইম আমার সাথে কোথাও যাচ্ছ, তোমার কেমন লাগছে? আমার হ্যাঁ, টাইমে পৌঁছাচ্ছি না বলে একটুখানি মন খারাপ লাগছে, বিরক্ত লাগছে। কারণ আমি তো ঘড়ি দেখে চলার লোক। মানে তোমার ভালো লাগছে তো? কেন ভালো লাগছে? ওকে। সো গাইস, অ্যাকচুয়ালি আমার তো একটা সমস্যা আছেই যে আমি খুব লেট করে ঘুম থেকে উঠি। আজকেও তাই হয়েছে, যার জন্য একটুখানি মামনি আপসেট রয়েছে। আর এখন আমরা অন দ্য ওয়েতে। আর একটা স্পেশাল কিছু আছে যেটা আমি পরে বলবো, এখন মানে বলা যাবে না। চলো। The fear, I don't care, 'cause I've never been so high. এইটুকু আস্তে না আস্তে মুখ লুকাচ্ছিস কেন? খাওয়া দেখলে আমার খেতে ইচ্ছা করে, তো আমি এখন একটা আইসক্রিম অর্ডার দিয়েছি, রাবড়ি আইসক্রিম, ওগুলো খাবো। এদিকে তো আমার আইসক্রিম চলে এসেছে, আর ওদিকে আমার ড্রাইভার কাকু কিন্তু ব্যস্ত তার ওয়াইফের সাথে কথা বলতে। নতুন নতুন প্রেমে পড়লে হয় না, মানে বারবার ফোন করা, খোঁজ নেওয়া। এখনও কিন্তু কাকু আর কাকিমার মধ্যে সেই বন্ডিংটা রয়েছে। এটা কিন্তু বেশ ভালো ব্যাপার ছিল। আর দেখতে দেখতে কলকাতাও চলে এসেছি। ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে এরোপ্লেন দেখেছি, তাই একটু টুক করে ক্যামেরাবন্দিও করে নিয়েছি। আমি তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ভীষণ এক্সাইটেড ছিলাম, বাট এতটা দূর আমার বাড়ি আর মানে অ্যাওয়ার্ড শোর অনুষ্ঠানটা যেখানে হচ্ছে, মানে ডিস্টেন্সটা এতটা, মোটামুটি আমি এখন ওই মুড়ি ঘন্টার মতো চুপসে গেছি। আমার আর মানে বিন্দু মাত্র এনার্জি নেই। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে যাব ওখানে, আর কতক্ষণে আমি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে একটুখানি ঘুমাবো। তো দীর্ঘ অনেক প্রতীক্ষার পর অবশেষে আমি পৌঁছে গেছি আজকে আমার ডেস্টিনেশনে। আর গিয়ে দেখলাম অন্বেষাদি স্টেজে বক্তৃতা দিচ্ছে, মানে কথা বলতে। বল সৌমি, কেমন লাগছে? আনফরচুনেটলি এসে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আমি ভীষণ মানে ব্যাপারে মনে হচ্ছে না যে কি করবো। এই ফ্যাশন অ্যান্ড অ্যাওয়ার্ড শোটা কিন্তু সৌভিক দা অর্গানাইজ করেছিল, আর এখানে প্রচুর টলিউড সেলিব্রিটি রয়েছে। Srimati Lisa Bondo, Emerging YouTuber of the Year Award, Emerging YouTuber, বাংলা শ্রেষ্ঠত্ব সম্মান 2024-এ নিজেকে সম্মানিত করছে the Emerging YouTuber, শ্রেষ্ঠত্ব ক্যাটাগরি অফ Emerging YouTuber, Lisa Bondo. First of all, thank you মা। আমার মা ছাড়া আমি এই জায়গাটায় আসতেই পারতাম না। আর তাছাড়া আমার সমস্ত বন্ধু বান্ধবরা আমাকে সবসময় ভীষণ মোটিভেট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর সৌভিক দা, থ্যাংক ইউ ফর এভরিথিং, অ্যান্ড থ্যাংক ইউ মাই স্পেশাল ওয়ান। मेरे लिए तू बरकत का तावीज़ है। অলিভ, কেমন লাগছে বল? সেই লাগবে। মজা পেয়েছিস তুই? আমি তো ভীষণ মজা পেয়েছি। সো গাইজ, আজকে কিন্তু মাদার্স ডে, তো সেহেতু আমি মাকে তো প্রত্যেক বছরই কিছু না কিছু সারপ্রাইজ দিই, বাট আজকে কিছুই করা হয়নি। তো যেহেতু অলিপেরও বার্থডে আজকে, অলিপকে বলে এনেছিলাম যে কেক কাটাবো, ওখান থেকে আসলে জন্য কোথাও খেতে যাবো। তো এখন দুটো কেক কিনবো, মাদার্স ডের জন্য, একটা মায়ের জন্য, বাট মাকে বলবো না, মাকে সারপ্রাইজ দেবো। আর কিছু ফুল কিনতে হবে, এবার আমি জানি না এখানে আমি কোথায় পাবো না পাবো। সে চলো। অলিপের সাথে কথা বলতে বলতে হঠাৎই চোখ গেছে মামুনির দিকে। দেখলাম মামুনি দূরে দাঁড়িয়ে আমার অলিপের ছবি তুলছে। তো মামুনিকে ডিস্টার্ব করতে চলে এসেছি আমি, আর মামুনি বলে গেছে দাঁড়া সুস্থভাবে দাঁড়া, একটা ছবি তুলি। কিন্তু আমি আর অলিপ মাকে খুবই ডিস্টার্ব করছিলাম। বলো দাঁড়াও ওয়েট। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। প্রথম তো ইউটিউবটা, মানে ইউটিউব তো তুমি এখনো পছন্দ করো না, মানে সরকারি চাকরি যেহেতু নিজে গভর্নমেন্ট জব করো, তো অলওয়েজ সরকারি চাকরি না, এটা ভুল বলছো, মিথ্যা কথা বলছে। সরকারি চাকরি না, আমি কালচারাল প্রোগ্রামটাকে ভীষণভাবে পছন্দ করি, কিন্তু ইউটিউবটা করে না গাইজ। মানে ওনার দাবি হচ্ছে আমি যেন সরকারি চাকরি করি। মাকে কি করে বোঝাবো আমি পড়াশোনায় খারাপ, আমার দ্বারা চাকরি হবে না, আমার দ্বারা চাকরি হবে না। সো গাইজ, এখন হচ্ছে সেলিব্রেট করার টাইম, মানে অলিপের বার্থডে আর মাদার্স ডে। তো এখন আমি সোজা চলে যাব, আগে একটা কেক কিনবো। আর আমি ভীষণ হ্যাপি ছিলাম, আমি বারবার শুধু অ্যাওয়ার্ডটাকে হাতে নিয়ে দেখছিলাম। একটা আলাদাই ফিল হচ্ছিলো, যেটা আমি সত্যি কথা বলতে ভাষা দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর প্রথমে কেকের দোকানে গিয়ে দেখলাম যেহেতু মাদার্স ডে সব কেক বিক্রি হয়ে গেছে, সামনে মিয়ামোর ছিল, ওখানে গেলাম। ফাইনালি কেক পাওয়া গেছে, 4টে দোকান খুঁজে একটা ফাইনালি গাইজ হয়েছে। মায়ের জন্য কেকটা নিয়ে এসেছি, যার জন্য অলিভকেও নিয়ে আসিনি, মাকেও নিয়ে আসিনি, গাড়িতে বসিয়ে রেখেছি।
মাদার্স ডে का থ্যাংক ইউ। আমি এত কিছু কেনাকাটা করেছি আর ওইখানে গাড়ি দাঁড়ানো। তো চলো অলিভ, সার্ভিস লাইনে ঢুকবো। হ্যাঁ, অলিভ ইন্ডিকেটর দিয়ে দাও বাদিকে। কষ্ট হচ্ছে? ঘুম পাচ্ছে। বেচারার জন্মদিন, কেক নিয়ে আমি বসে আছি, বেচারা ঘুমিয়ে গেছে। কালকে আমাদের এখানে ভোট, সেই জন্য সমস্ত কিছু বন্ধ। আর এখন প্রায় 11:30 বেজে গেছে, বাট সারপ্রাইজটা এখন দেওয়া যাক। যেহেতু মাদার্স ডে, আমি মায়ের জন্য একটা কেক এনেছি, সেটা মা জানতো না। আর কালকে রাতে আমি ভাবছিলাম, এটা আমার প্ল্যান ছিল যে আমি যখন ব্যাক করবো তখন মায়ের কেক কাটাবো, কিন্তু ভাবছিলাম দাদা থাকবে না, দাদাকে খুব মিস করবো। বাট আনফর্চুনেটলি দাদাও অ্যাড হয়ে গেছে, মানে পুরো ঠিকঠাক। মায়েদের মধ্যে নাকি একটা অদ্ভুত শক্তি থাকে। মামুনিকে দেখলে সবসময় আমার এটাই মনে হয়, কি সুন্দর একা হাতে অফিস, সংসার, পুজো, ঠাকুর সব কিছু সামলাচ্ছে, সঙ্গে আমার আর দাদার মতো 2 উড়নচণ্ডীকেও। আর সত্যি কথা বলতে মামুনি আমাদেরকে এত রকমভাবে স্পেশাল ফিল করায় সব সময়। তো মামুনিকেও আমরা সবসময়, আমি আর দাদা, মামুনির বার্থডেতে বা মাদার্স ডে বলো বা নর্মাল যে কোনো চকলেট ডে, ট্যারি ডে, সমস্ত কিছুতে আমরা মাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করি। জানি না কতটা পারি, বাট আমরা আমাদের বেস্ট দেওয়ারই চেষ্টা করি। আর এখানে যখন কেক কিনতে গেছিলাম, এখানে না ওখান থেকে ছোট্ট একটা কার্ড দিয়েছিল। তো ছোটোবেলার মতো মামুনিকে আমি বলছিলাম, মামুনি দেখো এটা আমি, তুমি আর দাদা। আর ওটার ভিতরে না খুব সুন্দর কিছু লাইন লেখা ছিল। তো আমি ভাবলাম যে মার পড়ার থেকে আমি যদি মাকে পড়ে শোনাই, মা হয়তো বেশি খুশি হবে। তো তার জন্য আমি মাকে লাইনগুলো পড়ে পড়ে শোনাচ্ছিলাম। সত্যি কথা বলতে এখনকার দিনে তো অনেকেই অনেকের গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে স্পেশাল ফিল করায়, বাট আলটিমেট যদি আমরা আমাদের ফ্যামিলি পার্সনকে একটু স্পেশাল ফিল করাতে পারি, সেটাই এন্ড অফ দ্য ডে তারাও মনে রাখবে আর আমরাও খুব সুন্দরভাবে। আর এই যে ইনি হচ্ছেন আমার দাদা, ইনি তো মহাশয় ক্যামেরায় আসেন না, তাই ওনার জন্য আমার মুখটাও ক্যামেরা থেকে কেটে বাদ দিতে হয়েছে। আর কেক পেলে তো আমি একটু বেশি খাবো, এটা তো স্বাভাবিকই ব্যাপার। তারপর ওখান থেকে আমরা নর্মাল কিছু খাওয়া দাওয়া করে সোজা চলে আসি বাড়ি। গাইজ, আমি ভীষণ বিধ্বস্ত, আমার আর বিন্দুমাত্র এনার্জি নেই অলিভ ছোকরার জন্য। এখন শুধু কেকটা কেটে ফেলতে পারলে, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান করলে শান্তি। ঘুমে একদম চোখ ঢুলুঢুলু হচ্ছে, প্রায় 1টা বাজে এখন। তো চলো তাড়াতাড়ি কেকটা কেটে নিই। অবশ্যই 3, 2, 1 বলেই আমি একদম অলিভের কেকটা রেডি করে দিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম কেকটা রাখবো কোথায়, কারণ মাসি মশারি টশারি টানিয়ে শুয়ে পড়েছে। তাই বললাম অলিভকে যে হাতেই ধরে ফেল। তারপর হাতে ধরেই সবাই মিলে টুক করে কেকটা কেটে ফেলেছি। এদিকে সোমা মাসি আর রেডি হয়নি অত রাতে, আর দাদা ক্যামেরাটা করে দিচ্ছিলো, আর আমরা সবাই মিলে কেকটা কেটেছি। আর আমি ভাবছিলাম কখন কেকটা খাওয়া হবে, আর প্রতিবারের মতো আমি একটু বেশি করে কেকটা খেতে পারবো, এই আর। আর এদিকে সোমা মাসি বলছিল যেহেতু বড় মাসি বড়, তাই বড় মাসিকে আগে খাওয়াতে। আর আমি ভাবছিলাম কখন আমায় খাওয়াবে। তো যাই হোক, এখন আমাদের কেক টেক খাওয়া কমপ্লিট। এখন যাই বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমাই। গাইস আজকের ব্লগ এখানে শেষ। আর এনার্জি নেই, আর এনার্জি কাট 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 কাট।